হ্যালো, আজকে 20শে নভেম্বর 2024 সাল, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি। যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করব সেটা হচ্ছে সেকুলার এবং সেকুলারিজম। সেকুলার শব্দটা এবং সেকুলারিজম এই দুটির শব্দ এখন বেশি শোনা যাচ্ছে। সংবিধান সংশোধনীতে সেকুলার শব্দ বাদ দেওয়া হবে, এই ধরনের একটি কথা এসছে। সেটা নিয়ে জোর আলাপ আলোচনা চলছে। সবচেয়ে বেশি অস্থির ভারতের মিডিয়াগুলো। সেকুলার এবং সেকুলারিজম বলতে আমরা বাংলাদেশে মনে করি যে একমাত্র আওয়ামী লীগ হচ্ছে সেকুলার এবং সেকুলারিজম, আর বাকি সবই ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই তাদের রাজনীতি পরিচালনা করে। সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বুদ্ধিজীবীদের প্রচারণা। আসুন আমরা আজকে আলাপ করব আওয়ামী লীগ সেকুলারিজম। আওয়ামী লীগ যে নিজেকে সেকুলার দাবি করে, আজকে আমরা আওয়ামী লীগের সেকুলারিজমের কিছু ইতিহাস তুলে ধরব, যেগুলো বাংলাদেশে বিভিন্ন পত্রিকায়, বিবিসিতে এবং কলকাতায় বিভিন্ন তথ্য উপাত্ততে প্রকাশিত, বই গ্রন্থে প্রকাশিত হয়েছে। সেই তথ্যগুলো থেকে আমরা আজকে দেখব যে আওয়ামী লীগ রাজনীতির উত্থান এবং আজ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সেকুলার এবং সেকুলারিজমের অবস্থা কি। আমরা আগে দেখি সেকুলারিজম শব্দটা অর্থ কি। সাধারণত ধর্ম নিরপেক্ষতাবাদ বা সেকুলারিজম শব্দটি অর্থ যে যারা ধর্ম নিরপেক্ষ, রাষ্ট্র আর ধর্মকে পৃথকভাবে যারা দেখেন, রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে রেখে যারা পরিচালনা করেন, সে তাদেরকেই সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতাবাদ বা সেকুলার ধর্ম নিরপেক্ষ বলা হয়ে থাকে। এবার আসুন দেখি আমরা আওয়ামী লীগের উৎপত্তির ইতিহাস দেখি। হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী এবং পশ্চিম পাকিস্তানের মানকি শরীফের দল অল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ 1950-এ গঠিত এবং পাঞ্জাবের ইফতিকার জিন্নাহ মুসলিম লীগ 1950-এ গঠিত। একত্র যুক্ত হয়ে 1951-এ জিন্নাহ আওয়ামী লীগ মুসলিম লীগ গঠন করেন। পরবর্তীতে মাওলানা আব্দুল হামিদ ভাসানীর দল ইস্ট পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ 1949-এ গঠিত হয়। এর সাথে পূর্বে উল্লেখিত জিন্নাহ মুসলিম লীগ যুক্ত হয়ে 1959 সালে আওয়ামী লীগ মুসলিম লীগ গঠিত হয়। এটি পরিপূর্ণ আওয়ামী লীগ মুসলিম লীগ এবং পরবর্তীতে এটি আওয়ামী লীগ হয়। তবে 1949-এ গঠিত ভাসানী আওয়ামী লীগ মুসলিম লীগ কেউ আওয়ামী লীগের মূলধারা যুক্ত হয় না বলে আমরা ইতিহাসে দেখি। আবার আমরা একটি বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন দেখি। সেটা প্রকাশিত হয়েছে 23শে জুন 2019 সালে। বিবিসি লিখছে, যেভাবে জন্ম হয়েছিল আওয়ামী লীগের। সাইদুর ইসলাম বিবিসি বাংলায় এটি প্রকাশ করেন। উনি লেখেন, 1949 সালে প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে 7 দশকের বেশি সময় পার করেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। 1949 সালের 23শে জুন বিকালে ঢাকার KSM দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক দল, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ। পরবর্তীতে যে দলের নাম পরিবর্তন হয় বাংলাদেশ আওয়ামী লীগ। যেভাবে গঠিত হয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের উত্থান নিয়ে একটি বই লিখেছেন লেখক, রাজনীতি পর্যবেক্ষক মহিউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, 1948 সালে পাকিস্তান হওয়ার পরে ঢাকায় মুসলিম লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করতে মাওলানা আকরাম খান ও খাজা নাজিমুদ্দিন, অর্থাৎ ঢাকায় মুসলিম লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন মাওলানা আকরাম খান ও খাজা নাজিমুদ্দিন। সোহরাওয়ার্দী আবুল কাসেমের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের অনুসারী সে প্রোগ্রেসিভ বা উদারপন্থী নেতারা ছিলেন। তারা তখন সেখানে নিজেদেরকে অবহেলিত মনে করছিলেন।
তখন তারা মোগলটুলিতে 150 নম্বর বাড়িতে একটি কর্মী শিবির স্থাপন করেছিলেন। সেখানে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করার চিন্তা করেন। কলকাতা থেকে শেখ মুজিবুর রহমান তাতে যুক্ত হন। তখন টাঙ্গাইলের প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ পদত্যাগ করার কারণে শূন্য হওয়া একটি উপনির্বাচনে 2 দফায় মুসলিম লীগ প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন মাওলানা ভাসানী এবং শামসুল হক, কিন্তু তাদের দুজনের নির্বাচনী ফলাফলই অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এভাবে বিভিন্ন পরে তখন তারাও এসে সেই মুসলিম কর্মীদের সঙ্গে মিলে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার কথা ভাবতে শুরু করেন। তারা একটা সভা ডাকেন। সেই সভায় ডাকা প্রস্তুতি কমিটির সভাপতি ছিলেন মাওলানা ভাসানী আর সাধারণ সম্পাদক ছিলেন ইয়ার মোহাম্মদ খান। কিন্তু সেই সভায় কোনো অডিটোরিয়াম পাওয়া যাচ্ছিল না। তখন KMS লেনের কাজী হুমায়ুন রশিদ আর তার মালিকানাধীন রোজ গার্ডেনের সভা করার আহ্বান করা হয়। সেখানে 23 জুন বিকালে 250-300 লোকের উপস্থিতিতে নতুন একটি রাজনৈতিক দল গঠিত সিদ্ধান্ত হয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রস্তাব অনুযায়ী সে দলের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ। সেই সঙ্গে পুরো পাকিস্তান থেকে সংগঠনের নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ, যার সভাপতি হন হোসেন মোহাম্মদ সরওয়ার্দী। এভাবেই আওয়ামী লীগ মুসলিম লীগের জন্ম। তারপরে যেটা লেখা হয়, যারা ছিলেন নবগঠিত রাজনৈতিক দলের নেতৃত্বে দেখা যায় নতুন কমিটির সভাপতি হলেন মাওলানা ভাসানী, সহসভাপতি আতাউর খান, আতাউর রহমান খান, আলিয়া আমজাদ খান, আহমেদ আলী খান, সাখাওয়াত হোসেন ও আবুল সালাম খান। সাধারণ সম্পাদক হলেন শামসুল হক। ট্রেজারার হলেন ইয়ার মোহাম্মদ খান, যার মালিকানাধীন রোজ গার্ডেনের প্রধান সভা আয়োজন হয়। শেখ মুজিবুর রহমান তখন কারাগারে আটক থাকলেও তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এইভাবে প্রথম 40 জন কমিটি গঠিত হয়। পরবর্তীতে তাদের অনেকে আর আওয়ামী লীগের সঙ্গে থাকেননি। পরের দিন 24 জুন আরমানি টোলা ময়দানে একটি জনসভা ডাকা হয়েছিল। তৎকালীন মুসলিম লীগের কর্মীরা সে সভায় হামলা করেছিলেন। লেখক মহিউদ্দিন আহমেদ বলেন, অলি আহাদের বইয়ে একটি ভাষ্য পাওয়া যায় যে রোজ গার্ডেনের সভায় কিছুক্ষণের জন্য উপস্থিত হয়েছিলেন AK ফজলুল হক। তিনি তখন পূর্ব পাকিস্তান সরকারের অ্যাডভোকেট জেনারেল ছিলেন, বা যাকে বর্তমানে অ্যাটর্নি জেনারেল বলা হয়, কিন্তু সরকারি পদে থাকার কারণে তিনি কিছুক্ষণ পর সেখান থেকে চলে যান। তাহলে আমরা যে এই যে আওয়ামী লীগ মুসলিম লীগ গঠিত হয়েছিল, সেই আওয়ামী লীগ মুসলিম লীগকে সেকুলার বলা যায় না, কারণ এই কমিটিতে আপনারা একজনও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্বত্য, আদিবাসী কাউকে দেখবেন না। শুধুমাত্র মুসলিম নেতাকর্মী নেতৃত্বদের নিয়ে গঠিত হয়েছিল আওয়ামী লীগ মুসলিম লীগ। অর্থাৎ আওয়ামী লীগ মুসলিম লীগের জন্ম লগ্ন থেকেই ছিল মুসলিম ধর্মকে প্রাধান্য দিয়ে। সুতরাং ধর্ম নিরপেক্ষ আওয়ামী লীগ মুসলিম লীগকে বলা যায় না। অর্থাৎ আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই এটি ধর্মভিত্তিক। আসুন আমরা আরো এগিয়ে যাই। দলের নাম পরিবর্তন। লেখক মহিউদ্দিন আহমেদ বলেছেন, দলের নামের সঙ্গে মুসলিম শব্দটি থাকায় পরবর্তীতে কেউ কেউ আপত্তি করেছিলেন। এই নিয়ে দলে বেশ কয়েকটি বিরোধ তৈরি হয়েছিল যে মুসলিম শব্দটি থাকবে নাকি থাকবে না। তখন হিন্দু এবং মুসলিম আসনে আলাদাভাবে নির্বাচন হতো। 1954 সালে সাধারণ নির্বাচনের সময় একটি সমঝোতা হয়েছিল যে এই দলটি একটি অসাম্প্রদায়িক দল হবে। ওই নির্বাচনে 237টি আসনের মধ্যে 223টি আসন পায় যুক্তফ্রন্ট বা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগের সঙ্গে কৃষক শ্রমিক পার্টি, পাকিস্তানি গণতান্ত্রিক দল, পাকিস্তান খেলাফত পার্টি আর নিজামী ইসলামী পার্টির সমন্বয়ে গঠিত হয়েছিল। আওয়ামী লীগ মুসলিম লীগ পেয়েছিল 143টি আসন। যুক্তফ্রন্টের প্রধান 3 নেতা ছিলেন মাওলানা ভাসানী, AK ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অর্থাৎ এতটুক পর্যন্ত 1954 সাল পর্যন্ত এসে আমরা দেখছি আওয়ামী লীগ মুসলিম লীগ
ধর্ম নিরপেক্ষ বা সেকুলারিজম বা সেকুলার নয়। এরপরে দেখি আমরা ইতিহাস কি বলছে। এরপরে যদিও মাওলানা ভাসানী দলকে অসাম্প্রদায়িক করতে মুসলিম শব্দটি বাদ দেওয়ার জন্য জোর দিচ্ছিলেন, কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী চাইছিলেন মুসলিম শব্দটি থাকুক, কারণ তার ভয় ছিল এটা বাদ দিলে পশ্চিম পাকিস্তানের জনপ্রিয়তা কমে যাবে। এটি বলছেন মিস্টার আহমেদ তার বইতে, আমার বক্তব্য না, আমি ইতিহাস থেকে বলছি, বিবিসি বাংলার রিপোর্ট এবং আহমেদ বইয়ের রেফারেন্স অনুসারে। অর্থাৎ তখন পর্যন্ত 1954 সাল পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দীও চাইছিল না মুসলিম শব্দটি বাদ দিতে, তাতে তাদের ভয় ছিল জনপ্রিয়তা কমে যাবে। তার মানে আওয়ামী লীগ মুসলিম লীগ সেকুলার নয়, সেকুলারিজম ছিল না। আসুন আমরা আরো আলাপ করি। 1954 সালের নির্বাচনে বিজয়ের পর 1955 আওয়ামী লীগ মুসলিম লীগের সেই কাউন্সিল হয়, সেখানে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়, ফলে অমুসলিমরা এই দলে যোগ দেওয়ার সুযোগ পান। অর্থাৎ 1955 সালে রাজনীতিক প্রেক্ষাপটে এসে অসাম্প্রদায়িকতা অর্থাৎ হিন্দু ভোটকে আনার জন্য তখন মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। এটি আদর্শিক নয়, মুসলিম শব্দটি বাদ দেওয়া হচ্ছে রাজনৈতিক কারণ। অর্থাৎ আওয়ামী লীগ মুসলিম লীগের জন্মলগ্ন থেকে এটি ধর্মীয় বিষয়কে মাথায় রেখে সৃষ্টি, সেখানে হিন্দু সম্প্রদায়ের কোনো ধরনের সুযোগ ছিল না। আজকে যেসব হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায় আওয়ামী লীগের পিছনে দৌড়ান, তারা একটু দেখুন যে আওয়ামী লীগের ইতিহাস লগ্ন থেকে সেখানে হিন্দুদের নিয়ে, সংখ্যালঘুদের নিয়ে এই দলটি গঠিত হয়নি। এই দলটি গঠিত হওয়ার ইতিহাসের শুরু থেকে এটি ধর্মকে প্রাধান্য দিয়ে গঠিত হয়েছিল, এবং শহীদ সোহরাওয়ার্দী এটা ভয় পাচ্ছিলেন যে মুসলিম শব্দটা বাদ দিলে না জনপ্রিয়তা কমে যায়। পরবর্তীতে মাওলানা ভাসানীর উদ্যোগে রাজনীতিক এবং অমুসলিমরা যাতে সেখানে যুক্ত হতে পারে সেই কারণে এসে মুসলিম শব্দটি বাদ দেয়। সেকুলারিজমে আদর্শিক সেকুলারিজম নয়, এটি অনেকটা রাজনৈতিক কৌশল। আওয়ামী লীগের প্রথম ভাঙন। মহিউদ্দিন আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, 1952 সালে আওয়ামী লীগ মুসলিম লীগের সাধারণ সম্পাদক শামসুল হক অসুস্থ হয়ে পড়লে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান। পরের বছর ঢাকার মুকুল সিনেমা হলে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগের সাধারণ সম্মেলনে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরবর্তীতে 1966 সাল পর্যন্ত সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন শেখ মুজিবুর রহমান। পরে পররাষ্ট্রনীতি নিয়ে মতপার্থক্যের কারণে 1957 সালে এই রাজনৈতিক দলটি ভাঙন দেখা দেয়। লেখক মহিউদ্দিন আহমেদ বলেছেন, তখন আওয়ামী লীগ পাকিস্তান সরকারের, সে সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের কয়েকটি সামরিক চুক্তি হয়। সিয়াটো ও সেন্টো সামরিক জোটের পাকিস্তান সদস্য ছিল। মাওলানা ভাসানী এবং দলের মধ্যে থাকা বামপন্থীরা চাপ দিচ্ছিলেন যাতে আওয়ামী লীগ মার্কিন সরকারের জোট থেকে বেরিয়ে আসে। সোহরাওয়ার্দীকে মার্কিন চুক্তি সমর্থন না করতে সমর্থক বলে মনে করা হতো। মার্কিন সামরিক চুক্তি বাতিল দাবি করেছিলেন মাওলানা ভাসানী, কিন্তু তাতে রাজি হননি প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী। ওই বিরোধের একটি পর্যায়ে এসে টাঙ্গাইলের কাকমারিতে দলের যে সম্মেলন হয়, সেখানে মাওলানা ভাসানীর প্রস্তাবটি ভোটাভুটিতে হেরে যায়। এরপরে 18 মার্চ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মাওলানা ভাসানী। সেই বছর 25 জুলাই তিনি ঢাকা রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি ন্যাপ গঠন করেন। আওয়ামী লীগ থেকে বেরিয়ে অনেক নেতা তার নতুন দলে যোগ দেন, যাদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ইয়ার মোহাম্মদ খানও। তখন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, সাধারণ সম্পাদক থাকেন শেখ মুজিবুর রহমান। এরপরে 1964 সালে শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী লীগ আবার পুনর্গঠন করা হয়। লেখক মহিউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সভাপতি হওয়ার পর তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে অনুরোধ করেছিলেন শেখ মুজিব, কিন্তু মানিক মিয়া তাতে রাজি হননি, কারণ তিনি লেখালেখি নিয়ে থাকতে চেয়েছিলেন। জাস্টিস মোহাম্মদ ইব্রাহিমের নামে সাবেক একজন মন্ত্রীকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনিও সভাপতি দায়িত্ব নিতে রাজি হননি।
তখন 1964 সালে কাউন্সিল সভায় মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশকে পুরোপুরি সভাপতি নির্বাচিত করা হয়। শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক থেকে যায়। কিন্তু 1966 সালে 6 দফা কর্মসূচি ঘোষণা করার পর মাওলানা তর্ক বাগিশ অনেকেই তার বিরোধিতা করেন। ওই বছর মার্চ মাসে আওয়ামী লীগ কাউন্সিল মিটিংয়ে শেখ মুজিবুর রহমান প্রথম আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক হয়েছিলেন তাজউদ্দিন আহমেদ। যারা 6 দফার বিরোধিতা করেছেন তাদের অনেক নেতাই আওয়ামী লীগ ছেড়ে চলে যান। সুতরাং আমরা আওয়ামী লীগের এই পর্যায় পর্যন্ত এসে সেকুলার বা সেকুলারিজমের কোনো আমরা তথ্য বা কোনো আমরা ইতিহাস দেখছি না। এরপরে আজকের পত্রিকা একটা ডক্টর এম আব্দুল আলিম 22 ফেব্রুয়ারি 2022 সালে একটি প্রবন্ধ লেখেন। সেখানে লেখেন ভাষা লড়াইয়ের পূর্বে পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ। সেখানে তিনি একই কথায় পূর্ণ ব্যক্ত করেন এবং সেখানে রাষ্ট্রভাষা আন্দোলনের পূর্ববঙ্গের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেও বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠন সক্রিয় ভূমিকা পালন করে। প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি কথা নিজেদের ম্যানিফেস্টোতে উল্লেখ করে গণ আজাদি লীগ নামে রাজনৈতিক দল। এরপরে তমুজউদ্দিন মজলিস, গণতান্ত্রিক যুবলীগ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ফেডারেশন, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান যুবলীগ, ইসলামী ভাতৃসংঘ প্রভৃতি সংগঠন রাষ্ট্রভাষা আন্দোলনে যোগ দেন। এখানে উনি রাষ্ট্রভাষা আন্দোলনের বিষয়টা লিখেছেন। আবার উনি লেখেন রাষ্ট্রভাষা আন্দোলনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই দলের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সহসভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ, কেন্দ্রীয় ব্যক্তি আনোয়ারা খাতুন প্রমুখ ভাষা আন্দোলনে নীতি নির্ধারী ভূমিকা পালন করেন। অর্থাৎ আওয়ামী লীগ মুসলিম লীগের ভাষা আন্দোলনের সম্পৃক্ততার মধ্যেও আমরা সেখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যালঘু কাউকেও পার্বত্য কোনো প্রতিনিধি দেখি না। অর্থাৎ তখন পর্যন্ত এটি ধর্মভিত্তিক যে রাজনীতি তার মধ্যেই নিমগ্ন ছিল। এবার আসুন আমরা বিবিসির বা নিউজ বাংলা আরেকটি নিউজ দেখি। সেটা মিজানুর রহমান খান লিখেছেন এবং প্রকাশ করেছেন 15 ফেব্রুয়ারি 2021 সালে। তার শিরোনাম ছিল স্বাধীনতার 50 বছর, হক, ভাসানী, সোহরাওয়ার্দী আর মুজিব, যে চার নেতা বদলে দিল ভারত ভাগ পরবর্তী পূর্ব বাংলার রাজনীতি। এখানে তিনি পাকিস্তানের জন্ম, লাহোর প্রস্তাব, মাওলানা ভাসানীর ভূমিকা, ভাষা আন্দোলন বিষয়ে আওয়ামী লীগ মুসলিম লীগের জন্ম বিস্তারিত এখানে উল্লেখ করে। আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্কটা পড়ে নেবেন এবং এই পুরো ইতিহাসটা পড়লে আপনারা দেখবেন সেখানেও আওয়ামী লীগ মুসলিম লীগ এবং 1964 সাল পর্যন্ত তার গঠনতন্ত্র, তার রাজনীতিতে সেকুলারিজমের কোনো কি বিষয় ছিল না, বরঞ্চ ধর্মভিত্তিক বিষয়টি প্রাধান্য পেয়েছিল। এরপরে বিবিসি বাংলার সাইফুল ইসলাম, এটা আমরা বলেছি। এরপরে আমি আরেকটি বিষয় বলি। আমি একবার ক্যালকাটায় একটি আলোচনা সভায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। সেখানে কলেজ স্ট্রিটে একটা আলোচনা সভা হয়, খুব ইনডোর একটা আলোচনা সভা। সেখানে যারা উপস্থিত ছিলেন তারা রাজনীতির মতাদর্শে বিজেপি রাজনীতি মতাদর্শের, তারা অসম্ভব কট্টর হিন্দুবাদী। তো সেখানে আলোচনা সভায় আমি উপস্থিত হয়েছিলাম। সেখানে বাংলাদেশের স্বাধীনতা বহু কিছু আলোচনা হয়েছিল। সেখানে আমি আমার বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, এই বিষয়গুলো আমি তুলে ধরেছি। কিন্তু কট্টর, যেহেতু তারা বিজেপির কট্টর হিন্দুত্ববাদী, তারা কিন্তু আমার সাথে যথেষ্ট ক্রস করছিল। তারা বারবার বলতে চাচ্ছিল যে বাংলাদেশ সেকুলার নয়, সেকুলারিজম নয়। আমি বলতে যাচ্ছি না, বাংলাদেশ সেকুলার এবং সেকুলারিজম বাংলাদেশে আছে, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ। তখন সেখানে একজন আমি নাম বলছি না, কলকাতার একজন বিখ্যাত সাংবাদিক আমাকে একটি বই দেন, বলেন যে এই বইটি আপনি কিনে নেবেন, আমি আপনাকে দিচ্ছি। এই বইটির লেখক
এই বইটিতে ক্যালকাটা কিলিংস নিয়ে বিস্তারিত আলোচনা আছে এবং এই বইটির নাম হচ্ছে বাঙালির মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মুজিব। বইটি কলকাতা বইমেলায় প্রকাশিত হয়। এই বইটির লেখক হচ্ছে ডাক্তার কালিদাস বৈদ্য। এই বইটির পাশাপাশি সেখানে শেখ মুজিবুর রহমানের কিছু ছবি তিনি আমাকে দেখান এবং এইটি নিয়ে একটি নিউজ প্রচারিত হয় bdnews24.com-এ। সেখানে তারা লেখে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, বঙ্গবন্ধুর দায় কতটা। এটি প্রকাশিত হয় 25শে মার্চ 2021 সালে। এর লেখক হচ্ছেন হাসান মোর্শেদ। তিনি সেখানে লেখেন, শোনা যায় কলকাতা মহানিধন দাঙ্গায় মুজিব নিজের হাতে ছোড়া নিয়ে রাস্তায় নেমেছিলেন। মুজিব ব্যক্তিগতভাবে সূরা বর্ধিত মন্ত্র শিষ্য ছিলেন, কাজেই গুরু যে দাঙ্গা আরম্ভ করেছিলেন তাতে শিষ্য যোগ দিবে, তাতে আর আশ্চর্য কি। তবে দাঙ্গায় হিন্দু খুন করার শিক্ষা মুজিব তার গ্রাম থেকে পেয়েছিলেন, কারণ আমাদের অঞ্চলে হিন্দু মুসলমান সংঘর্ষ বাঁধলে সারামকান্দি, ডেমাডাঙ্গা ও টুঙ্গিপাড়ার মুসলমানদের নেতৃত্ব দিত। এইভাবে ইসলামের সেনাপতি রূপে তিনি পাকিস্তান আন্দোলনে নামলেন এবং 1946 সালের 16 আগস্ট নৃশংস কলকাতা দাঙ্গার নেতৃত্ব দিলেন। পশ্চিম পাকিস্তান সংগ্রামে তিনি হলেন পূর্বাঞ্চলের প্রধান সৈনিক। সুরাবর্দির প্রধান সেনাপতি ও ডানহাত শেখ মুজিব। সেই থেকে মুজিব ছাত্রলীগের অন্যতম নেতা। তখন স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার হিন্দু যুবক হাসিমুখে প্রাণ দিচ্ছিল, হাজার হাজার হিন্দু দেশপ্রেমিক কারা অন্তরালে কাঁদছিল, হাজার হাজার আহত পঙ্গু যুবক মৃত্যুর দিন গুনছিল। তখন যুবক শেখ মুজিব স্বাধীনতা আন্দোলনে যোগ না দিয়ে হিন্দুর বিরুদ্ধে জেহাদের পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। এভাবে জেহাদের ডাক দিয়ে হিন্দুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 2005 সালে কলকাতা বইমেলায় বাঙালি মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মুজিব নামে একটি বই প্রকাশিত হয়। উপরে দুটি স্তবক সেই বই থেকে নেওয়া। অর্থাৎ আমি এতক্ষণ যা পড়লাম এই পুরো লেখাটা ডাক্তার কালিদাস বৈদ্যের বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালে শেখ মুজিবুর রহমান বই থেকে নেয়া, যা 2005 সালে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে। আমি যা আলোচনা করলাম এতে আপনারা অনেকে আমার উপর রাগ করতে পারেন। আমি এগুলো আমার কোনো ব্যক্তিগত মতামত নয়। যেহেতু আমি একজন গবেষক, আমি গবেষণা করে আমি যে কথাগুলো বলেছি সবগুলো বিভিন্ন পত্রিকায়, বিবিসি বাংলায়, আজকের কাগজ, বিডি নিউজ 24-এ প্রকাশিত সংবাদ এবং লাস্টে যেটা ডাক্তার কালিদাস বৈদ্যের বই থেকে আমি রেফারেন্স দিয়েছি। আমার কোনো মন গড়া তথ্য এখানে নাই। আর আমার তখন জন্মও যেহেতু হয় নাই, আমার জন্ম হচ্ছে 1973 সালে, সুতরাং আমার পক্ষে এই ইতিহাস জানাও সম্ভব না। আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম হিসাবে ইতিহাস জানতে গিয়ে এই তথ্যগুলো জানলাম, যা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। কারণ ইতিহাসকে বিকৃত করে ফেলার কোনো উপায় নাই। ইতিহাস বিভিন্নভাবে আপনার সামনে আসবে। আমি আমার থাম্বনেলে সে কলকাতা কিলিংসের সেই ছবি দিয়েছি এবং আমি ডেসক্রিপশনে সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা লিঙ্কগুলো পড়ে নেবেন। এবং সর্বশেষে যেটা আমরা আজকে যেটা বলছি, আওয়ামী লীগের সেকুলারিজম এবং অলিগার সেকুলারিজম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আওয়ামী লীগের সেকুলারিজম তো বোঝা যাচ্ছে, তা অলিগার সেকুলারিজম কি? আমি এই শব্দটি আমি বলছি, এটা আমার নতুন একটি শব্দ। আওয়ামী লীগ সেকুলারিজম তো আমি আপনাদের ব্যাখ্যাই করলাম, আওয়ামী লীগ কত বড় সেকুলারিজম সেটা আমরা তার উৎপত্তি থেকে বুঝতে পারছি। এবং আওয়ামী লীগ গত 17 বছরের ক্ষমতায় যে নির্যাতন নিপীড়ন হয়েছে তা যদি আমারই লেখা একটি প্রবন্ধে থেকে আমি আপনাদের একটু উল্লেখ করি, একটু ধৈর্য ধরুন, আমি লেখাটা একটু বের করি। সেই লেখাটাতে আমি লিখেছিলাম, হিন্দু সাম্প্রদায়িক আগুনে পুড়ছে বাংলাদেশ, বৌদ্ধ, হিন্দু ও পার্বত্য অঞ্চলের অস্তিত্বের সংকট। এই প্রবন্ধটি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন প্রকাশিত হয়েছিল। সেই প্রবন্ধে আমি এক জায়গায় উল্লেখ করেছি, তবে আমার না, তাও হচ্ছে যে হিন্দু জোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকের তথ্য অনুসারে উনি একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে উনি বলছেন
যে শেখ হাসিনার সময়ে সারা দেশে 683টি ঘটনায় 31,505 জন ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়। এর মধ্যে 108 জন হত্যাকাণ্ডের শিকার, ধর্ষণের শিকার 42 জন, প্রতিমা ভাঙচুর, বাড়িতে অগ্নিসংযোগ, জমি দখল, ধর্মান্তর, ডাকাতি ও দেশ ত্যাগের বাধ্য করার অসহ্য ঘটনা ঘটে। 3রা জানুয়ারি 2020 সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এই বক্তব্য পেশ করেন গোবিন্দচন্দ্র প্রামাণিক। তিনি আরো বলেন যে টোটালি প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদতে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সমর্থনে লুটপাট সহ 683টি ঘটনা, 9,507.22 একর ভূমি দখল, 108 জনকে হত্যা এবং 378টি পরিবারকে দেশ ত্যাগে বাধ্য, নিরাপত্তাহীনতায় 2,261 পরিবার, 79টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, 443টি পরিবারের বসত বাড়ি থেকে উচ্ছেদ, পরিবার মন্দির লুট 277টি, বসত বাড়িতে হামলা 387টি, অগ্নিসংযোগের ঘটনা 92টি, দেশ ত্যাগের হুমকি 641টি, জোরপূর্বক ধর্মান্তর ও ধর্মান্তরিতের চেষ্টা 148টি, অপহরণের শিকার 76 জন, প্রতিমার ভাঙচুরের ঘটনা 246টি বলেন এই মহাসচিব। সুতরাং তার সাথে আমি একটু যুক্ত করি বৌদ্ধ সম্প্রদায়ের রামুর বৌদ্ধ মন্দির পুড়িয়ে দেওয়া, সেখানে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তার জন্য এটা কোনো বিচারই হয়নি। পাশাপাশি পার্বত্য অঞ্চলের অসহ্য অত্যাচার, মন্দির ভাঙচুর, মন্দিরে আগুন দেওয়া, লুটপাট, বৌদ্ধ ভিক্ষু হত্যা এবং বৌদ্ধ মুক্তি পুড়িয়ে দেওয়া, এমন ব্যক্তিগতভাবে আমি আমার জমিগুলো পর্যন্ত দখল হয়ে গেছে। আমার আনোয়ারা আমাদের ভূমিমন্ত্রী জাবের সাহেবের এলাকার এবং ভূমিমন্ত্রী জাবের সাহেবের কাছের লোকজন আমার জমিগুলো ক্রয় করবে এভাবে আমাকে প্রতিশ্রুতি দিয়ে রেজিস্ট্রি নিয়ে টাকা দেয়নি, না দিয়ে দখল করে নেয়। সুতরাং এই হচ্ছে যে আওয়ামী লীগ মুসলিম লীগের যে দলটি জন্মলগ্ন থেকে ধর্মীয় ভাবধারায় যার জন্ম এবং শেখ মুজিবুর রহমানের সেই ধর্মীয় সাম্প্রদায়িক মনোভাব এবং 1971 সাল থেকে 1975 সাল পর্যন্ত যদি সেকুলারই হতো, ধর্ম নিরপেক্ষ হতো, সেই সময়ের কত হিন্দু অত্যাচারিত হয়েছে, কত হিন্দু জমি লুটপাট হয়েছে, শত্রু সম্পত্তি আইনের মতন কত সম্পত্তি দখল হয়েছে, আপনারা একটু তদন্ত করে দেখুন। এরপরে গত 17 বছরের অত্যাচারের ইতিহাস তো আমি বলেছি। তাই জন্য আজকে আমি লিখেছি আওয়ামী লীগ সেকুলারিজম ও সেকুলার অলিগার্ক শ্রেণী। আওয়ামী লীগ সেকুলারিজম যেমন বলে, আওয়ামী লীগের যেরকম ব্যবসায়ী অলিগার্ক শ্রেণী আছে, সেরকম আওয়ামী লীগের একটা অলিগার্ক সেকুলার শ্রেণী আছে। এই অলিগার্ক সেকুলার শ্রেণী আমরা আমাদের চট্টগ্রামও দেখেছি। তারা ঘন ঘন শেখ মুজিবুর রহমানের জন্ম জয়ন্তী, কখনো কখনো রাসেলের বই প্রকাশনা, শেখ মুজিবুর রহমানের প্রকাশনা উৎসব, শেখ মুজিবুর রহমানের নামে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে নামটা তারা বিক্রি করতে করতে মানুষের এমন পর্যায়ে মানুষকে নিয়ে গিয়েছে, যার পরিণতি আমরা 5ই আগস্টের মানুষের তীব্র ঘৃণার মধ্য দিয়ে প্রকাশ হতে দেখেছি। সুতরাং আমার যারা হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, পার্বত্য সম্প্রদায় আছেন, তারা আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, লিঙ্কগুলো একটু দেখুন এবং তাহলে আপনাদের আওয়ামী লীগকে হয়তো আপনারা আবার নতুনভাবে বুঝতে পারবেন। সুতরাং আওয়ামী লীগ সেকুলারিজম এবং সেকুলার অলিগার্ক শ্রেণী আমি হয়তো বুঝাতে সক্ষম হলাম। ধন্যবাদ।